2015 সালের 10ই মার্চ উত্তরার একটি বাসা থেকে আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু সশস্ত্র লোক সাদা পোশাকে আমার চোখ এবং হাত বেঁধে আমাকে নিয়ে যায় এবং দীর্ঘ 2 মাস 1 দিন প্রায় 61 days 61 দিন আমাকে একটি গোপন কোঠরিতে বন্দি করে রাখে। যে কোঠরিটা ছিল 5 ফিট বাই 10 ফিট, এর বেশি হবে না। তার মধ্যে একটা পানির টেপ এবং প্রাকৃতিক পেশাব এবং পায়খানা করার জন্য ন্যাচারাল কলের জন্য একটা ছিদ্র ছিল এবং নালার মতো একটা জায়গার মধ্যে সেটা ছিল এক পাশে। সেই রুমে একটা হাই পাওয়ার বাল্ব ছিল, বাতি, স্টিলের দরজা, নিচে খাবার দাবার দেওয়ার জন্য একটু জায়গা ছিল, বাইরে একটি প্যাডেস্ট্রাল ফ্যান চালু রাখতো সবসময় বাতাস আসা যাওয়ার জন্য। এটা ছিল সেই রুমের অবস্থা। এই 2 মাসের মধ্যে আমাকে কোনোদিনই রুম থেকে বের করেনি, কেবল একদিন রুমটা পরিষ্কার করার জন্য রুমের বাইরে কিছু করার জন্য নিয়ে আসা হয়েছিল। এই অবস্থায় আমি আমার শরীরের সমস্ত জায়গায় চর্মরোগ হয়ে যায়। এই স্কিন ডিজিজ আমাকে এখনো পর্যন্ত ভুগায়, অনেক দিন ছিল। সেই অবস্থা থেকে 61 দিনের মাথায় আমাকে বের করে একটা গাড়িতে করে চোখ বেঁধে হাত বেঁধে দীর্ঘ একটা যাত্রা, 6-7 ঘন্টা হবে হয়তো, একটা জায়গায় নিয়ে আসে রাখলো। গাড়ি থেকে নামতে দেয় নেই। আমার মনে হলো সেটা বর্ডারের কাছাকাছি কোনো জায়গায় হবে। ঠিক সময়ের অনুমান করে বলতে পারি যে মধ্যরাতের দিকে তারা আমাকে কিছুদূর গাড়িতে কিছুদূর পায়ে হাঁটিয়ে এটা ক্রস করা একটা জায়গা, ওইটাই বর্ডার হবে হয়তো, এবং ওখান থেকে আবার 3 ঘন্টার মতো বা 4 ঘন্টার মতো সময় হবে ওখান থেকে গাড়ি চালিয়ে আমাকে ফেলে আসে হাত বাঁধা চোখ বাঁধা অবস্থায় শিলংয়ের একটা জায়গা। পরে জানতে পেরেছি ওটা গলফ লিঙ্ক, একটা বড় মাঠের মধ্যে ঘুরে ওখানে নামিয়ে দিয়ে বলে যে ইউ আর ফ্রি নাও। তারপরে আমি চোখের কাপড় খুললাম এবং পথচারী 2-1 ছিল, 2-1 প্রাতঃভ্রমণকারী ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করলাম এই জায়গার নাম কি। তো তারা বললেন এটা শিলং গলফ লিঙ্ক। তা আমি আমার অবস্থার কথা সংক্ষিপ্তভাবে বললাম এবং পুলিশকে খবর দেওয়ার জন্য বললাম। তো তারা ভ্রাম্যমাণ পুলিশ টিমকে খবর দিলেন। তারপরে তারা আমাকে থানায় নিয়ে যায় পুলিশ, এবং এর কিছুক্ষণ পরে হসপিটালে নিয়ে গেল। হসপিটাল থেকে তারা আবার থানায় নিয়ে আসে। এর 1-2 ঘন্টা পরে আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে গেল, ভর্তি করে দিল ওখানে, মিম হাউস নামে একটা হসপিটাল। তারা হয়তো মনে করেছিল আমি মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। আমার পরিচয় পাওয়ার পরে তারা হয়তো এটা বিশ্বাস করতে চায়নি। তো ওখানের মানসিক হাসপাতালের একজন ডাক্তার সাহেব, তাকে আমি আমার পরিবারের ফোন করার জন্য টেলিফোন নাম্বার দিলাম। উনি বললেন যে আমি চেষ্টা করব। তো তারপরের দিন, ওই রাত গেল, দিনগুলো, তারপরের দিন দুপুরের দিকে তখন তারা আমার ওয়াইফের সাথে টেলিফোনে যোগাযোগটা করতে পারলো এবং আমাকে কথা উঠিয়ে দিলেন। এরপরে তো আপনারা সেই ইতিহাস জানেন। তারপরে তারা আমাকে আবার সিভিল হসপিটাল নামে একটা হসপিটালে নিয়ে একটা আমার বিরুদ্ধে মামলা দায়ের করলেন পুলিশ ডিপার্টমেন্ট ওখানে, যে আমি বিনা কোনো কাগজপত্র ছাড়া আমি বর্ডার ক্রস করেছি মর্মে এটা ফরেনার্সে একটা মামলা করলেন। ওইখানে হাসপাতালের একটা প্রিজন সেলের মধ্যে তারা আমাকে বন্দি রাখলেন। তারপরে চিকিৎসা করালেন। ওখান থেকে আমরা তখন আমার স্ত্রী ভারতে ওখানে যাওয়ার পরে
আইনজীবী নিয়োগ করলে পরে আমরা একটা পর্যায়ে বেইলের ব্যবস্থা হয়। তারপর থেকে দীর্ঘ প্রায় 9.5 বছরের কাছাকাছি আমি শিলংয়ে একাকী নির্বাসিত জীবনযাপন করেছি। আমি এখনো আল্লাহর রহমতে বেঁচে আছি। যারা আমার সহকর্মীরা, আমাদের অনেক নেতাকর্মী, অনেক রাজনৈতিক কর্মী, বিভিন্ন পেশায় শ্রেণী পেশায় নিয়োজিত, এমনকি সাংবাদিকরা সহ যারা গুমের শিকার হয়েছেন, তারা অনেকেই হয়তো আমার মতো সৌভাগ্যবান নয় যে তারা এখনো ট্রেসড হয়েছেন বা তাদেরকে খুঁজে পাওয়া গেছে বা জীবিত আছে। অনেকেই অত সৌভাগ্যবান হতে পারেননি। বাংলাদেশের একটি ঘৃণিত স্বৈরাচারের রাজত্বে, ফ্যাসিবাদের রাজত্বে আমরা দীর্ঘ অনেক বছর, 16-17 বছর প্রায়, বাংলাদেশের জনগণ জীবন নির্বাহ করতে বাধ্য হয়েছে। তার প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জিত হয়েছে, নতুন বিজয় দিবস সূচিত হয়েছে। এই রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে আমরা সবাই। আমি এই মুহূর্তে স্মরণ করতে চাই এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে সমস্ত শহীদ নিজেকে উৎসর্গিত করেছে বাংলাদেশের এই নতুন বিজয় দিবস অর্জনের জন্য, যারা আত্মদান করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, অন্ধ হয়েছেন, সবাইকে আমি স্মরণ করছি। যারা এখনো হাসপাতালের বেডে অসুস্থতায় কাতরাচ্ছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। একবিংশ শতাব্দীর ইতিহাসে এখনো পর্যন্ত তো নয়, এই শতাব্দী শেষ হওয়ার পরেও হয়তো বা এরকম কোনো রক্তাক্ত গণ অভ্যুত্থান পৃথিবী হয়তো দেখবে না। আমি মনে করি না দেখাই উচিত। যাই হোক, করার পরবর্তীতে যারা আমার এই বিষয়টিকে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে দৃষ্টিগোচর করেছে, নিয়ে এসছে, রাডারের মধ্যে রেখেছে, তাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আমি কৃতজ্ঞ। আমি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রাইটস বডিস এবং অর্গানাইজেশনস যারা আমার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের বিষয়টি তুলে ধরেছেন, তাদের প্রতি আমি সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করছি।